দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারিয়া বিনতে ইলিয়াস। আমাদের আজকে লিড নিউজের শিরোনাম, ফরমাইশে ঝাঁপি বোঝা বাড়ার ভয়। রিপোর্টটি করেছেন আলী ইব্রাহিম। এবার জানাবো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার এক কঠিন সময় সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত এই বাজেটে মোটা দাগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপ সামাল দিয়ে জনমনে স্বস্তি দেওয়ার একটা প্রাণপণ চেষ্টা করা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,90,000 কোটি টাকা। এর বিপরীতে সরকারের আয় অর্থাৎ রাজস্ব প্রাক্কলন করা হয়েছে 5,64,000 কোটি টাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে গতানুগতিকভাবে দেশীয় উৎস থেকেই বেশি অর্থের সংস্থানের কথা বলা হয়েছে। 1,25,000 কোটি টাকার সংস্থা করা হবে অভ্যন্তরীণ ব্যাংক, ঋণ ও সঞ্চয়পত্র থেকে। এর মধ্যে কেবল ব্যাংক খাত থেকেই নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 6.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার 4%-এর নিচে। বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর আভাস, আগামী অর্থ বছরও দেশের জিডিপি প্রবৃদ্ধি 4%-এর ঘরেই থাকবে। ফলে এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়েই প্রশ্ন উঠেছে। দেশের প্রত্যক্ষ কর বাড়ানোর শর্ত রয়েছে IMF এর। এরই আলোকে আগামী অর্থবছরে প্রত্যক্ষ কর আহরণে জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যার কারণে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা আগামী 2025-26 অর্থবছরে না বাড়িয়ে পরবর্তী 2 অর্থবছরে বাড়ানোর ঘোষণা দিয়েছে তিনি। উল্টো আয়করের 5%-এর স্ল্যাব তুলে দিয়ে 10% করার প্রস্তাব করেছেন। এতে মধ্যবিত্তের করের বোঝা বাড়বে। এছাড়া কর ব্যবস্থা সহজ করার জন্য 33 খাতে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে রিটার্ন দাখিল আরও কমে যাবে বলে মনে করেন খোদ রাজস্ব আহরণকারী সংস্থার কর্মীরা। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আধুনিক, ন্যায্য, করদাতা বান্ধব ও বিনিয়োগ বান্ধব করার ঘোষণা দেন। আর IFM এর চাপে এর মধ্যে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন আলাদা করে 2টি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে। যদিও আন্দোলনের মুখে বাস্তবায়নের কিছু সময় নিচ্ছেন অর্থ উপদেষ্টা। এমন বাস্তবতায় আগামী অর্থবছরের বাজেটে NBR থেকে 4,99,000 কোটি টাকা রাজস্ব আহরণের প্রস্তাব করেছেন। বর্তমান বাস্তবতায় এই লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতা NBR এর নেই বলেই মনে করেন অর্থনীতিবিদরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন কালবেলাকে বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়ন করাই হবে চ্যালেঞ্জ। আমাদের এখন প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই, প্রাতিষ্ঠানিক সংস্কার এখনো শেষ হয়নি, চলছে মাত্র। আমাদের ট্যাক্সের জন্য যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা পূরণ করতে আমাদের সক্ষমতা নেই। এই জন্য সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। NBR এর যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করা দরকার। বাজেট বক্তৃতায় LDC উত্তরণের অংশ হিসেবে অর্থ উপদেষ্টা শুল্ক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। এতে আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এর বিপরীতে বাণিজ্যিক আমদানিতে শুল্ক আরোপ করেছেন। এতে শুল্ক আহরণে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলেই মত সংশ্লিষ্টদের। যদিও আগামী অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের LC খোলার ক্ষেত্রে উৎস করে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে IMF এর চাপে আগামী অর্থবছরের বাজেটে কিছু ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি তুলে দেওয়া হয়েছে। আর কিছু খাতে ভ্যাটের হার বাড়িয়ে অব্যাহতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া ভ্যাটের অভিন্ন হারের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,25,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছেন
অর্থ উপদেষ্টা। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে বড় নেতিবাচক পড়ার শঙ্কাও জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে দেশের বর্তমান বাস্তবতায় বিনিয়োগের তেমন কোনো সুযোগ না থাকায় বিষয়টি খুব বেশি নেতিবাচক হবে না বলেই অভিমত অর্থনীতিবিদদের। এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম কালবেলাকে বলেন, বর্তমান বাস্তবতায় দেশের বিনিয়োগের সম্ভাবনা খুবই কম। এছাড়া গত কয়েক বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ খুব কম, তাই অভ্যন্তরীণ ঋণে খুব বেশি সমস্যা হবে না। আগামী অর্থ বছরের বাজেটে অর্থ উপদেষ্টা প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব করেছেন। এছাড়া প্রকৃত বিক্রয় মূল্যে ভূমি নিবন্ধন উৎসাহিত করতে জমি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর কমিয়েছে সরকার। আসছে 2025-26 অর্থ বছর থেকে জমি হস্তান্তর থেকে উৎসে কর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফা কর হার কমিয়ে এলাকা ও জমির শ্রেণীভেদে 6, 4 ও 3% করা হয়েছে। এখন উৎসে কর দিতে হয় এলাকা ও জমিভেদে 8, 6 ও 4%। এতে সরকারের কর কমবে বলেও মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আবাসনে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে জমি রেজিস্ট্রেশন খরচ কমানোতে আসলে কার লাভ বলেও প্রশ্ন তুলেছেন তারা। আর কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলেছে, সরকার দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে, যা অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এমন সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে রাষ্ট্র সংস্কার, বিশেষ করে দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে তারা। তিনি মনে করেন, সরকার দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে। অর্থ উপদেষ্টার প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটে হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন, আগামী অর্থ বছরের বাজেটে বিনিয়োগ ও ব্যবসায় আশাব্যঞ্জক কোনো পদক্ষেপ নেই। বাজেট প্রতিক্রিয়ায় এমন হতাশার কথা জানান ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, বিনিয়োগ সম্প্রসারণ, সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন, সিএমএসএসএমই এবং ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সার্বিক ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে ততটা সহায়ক নয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের বাজেটে আয় কর বাড়াতে কর ধাপ 7টি থেকে কমিয়ে 6টি করার প্রস্তাব করেছেন। তাতে করযোগ্য হলেই আগের চেয়ে বেশি হারে কর দিতে হবে। সার্বিকভাবে অধিকাংশ করদাতার ওপর করের চাপ বাড়বে। সর্বোচ্চ কর হার আগের মতো 30% রাখা হলেও আগের ধাপগুলোর সীমা কমিয়ে আনায় গতবারের সমান আয় করেও গতবারের চেয়ে বেশি হারে কর দিতে হবে অনেক করদাতাকে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যেসব কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে এদেশের মানুষের জীবনমানের। মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যেসব সুযোগ সৃষ্টি হচ্ছে তার সুবিধা ভোগ এবং যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। দর্শক, কালবেলা লিড নিউজ আজ এ পর্যন্তই।